দেখো এখানে একটা কোশ্চেন বলেছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। এই প্রবলেমগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলোই অনেক সময় কম্পিটিটিভ এক্সামে আসে। খুব সিম্পল জিনিস, কিন্তু একটু সামান্য ভুলের জন্য অঙ্কটা ভুল হয়ে যায়। তো কিভাবে অঙ্কগুলো করা যায় দেখি। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তার মানে আমি অ্যাট ফার্স্ট 10% ইকুয়াল টু কত সেটা আমি লিখব। 10% মানে কত আমরা জানি, 1/10। এখন ক্রয় মূল্যের উপর বলেছে তো, তার মানে এটা কি ধরবো, সিপি। আচ্ছা, ক্ষতি হয়েছে তার মানে এটা কি হয়েছে, লস হয়েছে। তাহলে এসপি কত, এসপি হচ্ছে 9। হ্যাঁ, এখন এসপি 9, এবার আমাকে বলেছে তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। তাহলে আমি ক্ষতি আমাকে ক্ষতি বলেছে তো, তো আমার নিয়ম কি, ক্ষতি শতাংশ বা লস যদি বের করতে হয়, তাহলে লস কত হচ্ছে 1 টাকা। এবার নিচে কি বসাবো, 10 বসাবো না 9 বসাবো, কি বসাবো, হ্যাঁ 9, কেন, কোশ্চেনে দিচ্ছে বিক্রয় মূল্যের উপর, তাহলে 9 বসালাম ইন্টু 100। এটা হয়ে গেল আমার আনসার। এবার আমাকে ক্যালকুলেশনে বের করতে হবে। আমি বলেছি এর আগে যে 1/9, এই 1/9 মানে কত পার্সেন্টেজে, 11/9। তাহলে আমার 100 ব্যবহার ছাড়াই আমি এই ফ্র্যাকশনকে আমি ডাইরেক্ট কনভার্ট করে নিলাম। কেউ যদি করতে না পারো কোনো সমস্যা নেই, 100কে 9 দিয়ে ভাগ করো, 9 11 কত হয় 99, একবারে করে দিলাম, তাই তো, হাতে থাকলো 1, তাহলে 1×11×1=9, বেরিয়ে গেল। ক্লিয়ার। আমার এই প্রবলেমটা কিছুই না, কিন্তু যারা জানে না তারা এখানে গুলিয়ে ফেলবে যে ক্রয় মূল্যের উপর বলছে আবার বিক্রয় মূল্যের উপর বের করতে বলছে, এই জন্য অঙ্কটা করা। কারো কোনো সমস্যা? হুম, আমার কোশ্চেনের 1/9কে আমরা সবসময় পার্সেন্টেজে নিয়ে গেলে 11/9 পাই। যদি কোনো কারণবশত মনে না থাকে তো পাতি যেভাবে ভাগ করে 100কে 9 দিয়ে ভাগ করবে, এই ভাগ করে আমি দেখিয়েছি। যদি মনে থাকে তো হয়ে গেল। এবার দেখো 11/9 কোথায় আছে, এই নাম্বারটা আনসার, তাহলে কত এই নাম্বারটা, ঠিক আছে। দেখো 1/9 × 100, ওটা তো পার্সেন্টেজ, কিন্তু আমি ক্যালকুলেশন কিভাবে করব, আমি যদি ডাইরেক্ট ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে 100-র আর কোনো ভূমিকা নেই, কারণ 100 গুণ করা মানে পার্সেন্টেজ বের করছি। কিন্তু আমি যদি 1/9কে ডাইরেক্ট যদি ফ্র্যাকশনে পার্সেন্টেজে বের করি তাহলে তো আমার 100-র কাজ নেই। কিন্তু যদি আমি ডাইরেক্ট না করতে যাই, আমি যদি তোমাকে বলি যে 1/9 × 100 পার্সেন্টেজ, তাহলে আমার টোটালটা ক্যালকুলেশন যদি করি তাহলে আমার আনসার আসবে 11/9 পার্সেন্টেজ। এবার আমি যদি বলি তোমাকে 1/9, এটা ফ্র্যাকশনে দেওয়া আছে, পার্সেন্টেজ ভ্যালু কত 11/9, তাহলে আমার এই 100টা আর কোনো কাজে লাগবে না, কারণ 100টা কি জন্য আমি মাল্টিপ্লাই করেছি, ওটা শুধুমাত্র পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে এটা তো এই টোটালটা তো কি হয়ে গেলো, পার্সেন্টেজ হয়ে গেল, এটাকে তো আর ফ্র্যাকশন বলতে পারবো না। যদি শুধু 1/9 লিখি তখন সেটা ফ্র্যাকশন, কিন্তু যখন 100 গুণ করব তখন অটোমেটিক্যালি সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করেন। সিম্পল হিসেব, আগে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 10%। তবে একটা কথা বলি,
যত এগোবো সামনের দিকে, ক্লাস তো সবে 3টে এটা নিয়ে হচ্ছে, আরও ক্লাস হবে, মোটামুটি আরও 4-5খানা ক্লাস হবে এই চ্যাপ্টারের ওপর। সুতরাং যত এগোবো তত আস্তে আস্তে ভ্যারাইটিস প্রবলেম পাবো। আচ্ছা, 10%। হুম, দেখে নিই, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, তোমরা নিশ্চয়ই পারবে করতে, এর প্রবলেমগুলো করেছো এর আগে। আচ্ছা, এখানে বলছে ক্রয় মূল্যের উপর 10% লাভ, তার মানে এটা কি হবে? সিপি হবে। লাভ বলেছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রফিট। তাহলে আমি এসপি পাবো তো? কত পাবো? 11। সিম্পল হিসেব। এবার আমাকে বলেছে দ্রব্যটি বিক্রয় যদি করি তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তো বিক্রয় মূল্যের উপর লাভ, তো লাভ তো থাকবেই, কিন্তু নিচে কি আসবে? বিক্রয় মূল্য ইন্টু 100। আবার বলছি 1/11টা যদি শুধু 1/11টা কি শুধু ফ্র্যাকশন, এটাকে যদি না মাল্টিপল করি তাহলে ডাইরেক্ট আমি এর অ্যান্সার কি লিখবো? সরি, হ্যাঁ, ফ্র্যাকশন। এটা পার্সেন্টেজ করলে কি আসবে? 9×1=11। এটা আমরা জানি, পার্সেন্টেজে করেছি বহুবার। আনসার বেরিয়ে গেল 9×1=11। যদি কারো কোনো সমস্যা হয় বের করতে, তাহলে আমার অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কি 100/11, এটাই পার্সেন্টেজ। তো একে কিছু করতে হবে না, শুধু ভাগ করতে হবে। তো 100কে 11 দিয়ে ভাগ করো, কত আসবে? 9×11=99। 1, 9×1=11 বেরিয়ে গেল। যদি জানা থাকে তাহলে বসিয়ে দেবে, যদি জানা না থাকে তাহলে দরকার নেই, পাতি ক্যালকুলেশন করবে। তোমরা বলো এই প্রবলেমটা কি হবে? বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ? করছো? হুম হুম। 5×5=19। হ্যাঁ, ঠিকই আছে। বাকিটা বলো। তাহলে আমি একবার করে দেখি কি হয়। 5%, 5% মানে কি লিখতে পারি? 1/, কত লিখবো? 20। বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে এটা এসপি হয়ে গেল। কি হয়েছে? লাভ হয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রফিট। তাহলে প্রফিট হয়েছে, তাহলে সিপি কত হওয়া উচিত? 19। এবার বলা হচ্ছে তাহলে আমার ক্রয় মূল্যের উপর লাভ কত? তো প্রফিট বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 19 ইন্টু ইন্টু 100। এটা হচ্ছে আনসার। এবার এটাকে আনসারটাকে রেডি করতে হবে। তো 101/19 মানে যদি কেউ না জানো তাহলে পাতি ভাগ করবে। আমি জানি 1/19 মানে 5×5=, 5×5=19, এটা আমি জানি, লেখা আছে নোটে। ঠিক আছে, যদি না হয় 100কে 19 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? হ্যাঁ, আর নিচে 5 পড়ে থাকবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার যে প্রবলেমটা আমি আসছি, এই ধরনের প্রবলেম পরীক্ষাতে প্রায় আসে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে অঙ্কটা কঠিন না। এখন তোমাদের যদি অঙ্কটা করতে দিই, করতে পারবে না বলবো না, অবশ্যই পারবে, নিশ্চয়ই একটু হলে। তবে কত দ্রুত গতিতে করা যায় সেটা একটা ম্যাটার করে। আচ্ছা, আমি তোমাদের দুটো প্রসেসে শেখাবো। একটা হচ্ছে ভেঙে শেখাবো, আর একটা হচ্ছে খুব শর্ট ওয়েতে শেখাবো। যদি শর্ট ওয়েটাকে ডাইরেক্ট বলি যে এইভাবে করো, তাহলে তোমরা বলবে যে স্যার এটা কেন করলেন। সেই জন্য আমি একটু ভেঙে বলতে, ওই ভেঙে নয়, শর্ট ট্রিকই কিন্তু কনসেপচুয়াল। যেমন আমি বলি, যদি কোথাও কোনো প্রবলেম পাও, এখানে বলেছে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে। অর্থাৎ সাপোজ আমি এক্সাম্পল নিচ্ছি, 4 টাকা দিয়েও 5টি পেন পাচ্ছে।
দোকানে কিনলো, কিনে কি করছে, ওই 5টি পেন পেয়েছে, তো এবার ও কি করছে, 5 টাকায় 4টি কি করছে, পেন বিক্রি করছে। দেখো ও 5টা পেন নিয়েছিল, ও ক্রয় করলো ক টাকায়, 4 টাকায়। আর এখন সে কি করছে, ওই 5টি পেনের জায়গায় 4টি পেন বিক্রি করছে 1 টাকা আরো অতিরিক্ত বাড়িয়ে, 5 টাকায়। তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয়ই কি হবে, লাভ হবে। যদি লাভ হয় তাহলে শতাংশ কত পরিমাণ লাভ হয়েছে। তো এই ধরনের প্রবলেমগুলো করার একটা উপায় হচ্ছে, যে প্রথম যেটা মেথড হচ্ছে সেটা হচ্ছে, তুমি একটি পেন কত টাকায় কিনছো আর একটি পেন কত টাকায় বিক্রি করছো সেটা বের করবে। কিভাবে? এক জায়গায় সিপি লিখলাম, আর এক জায়গায় এসপি লিখলাম। আচ্ছা আমাকে বলো, 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করলো, তার মানে 5টি দ্রব্যের দাম যদি 4 টাকা হয়, তাহলে একটি দ্রব্যের দাম কত হবে? মুখে বলো। 5/4। 5টি দ্রব্যের দাম, আহ, আহ, হ্যাঁ, 5টি দ্রব্যের দাম কি 4 টাকা, তাহলে একটি দ্রব্য, ভুল হলো, হ্যাঁ 4/5 হবে। হুম, ঠিক ঠিক। হ্যাঁ, উল্টো হয়ে গেছে। যাই হোক, তাহলে কি হবে, 4/5 হবে। কেন? মূল্য বলছি তো, মূল্য তো ডান দিকে থাকবে, তাই না? তাহলে কত দাঁড়ালো, 4/5। এটা হয়ে গেল। আচ্ছা আমি কি করব, সিপি আর এসপির অনুপাত বের করছি, যেরকম আগে করতাম। এবার যদি বলি, এবার ও কি করছে, 5 টাকায় 4টি দ্রব্য কিনছে, তার মানে আমি বলতে পারি, মুখে হয়ে যাবে, 4টি দ্রব্যের দাম 5 টাকা, তাহলে একটি দ্রব্যের দাম কত, 5/4। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, একটি দ্রব্য মানে পেন, ভাবো একটি পেন কত টাকায় সে বিক্রি করছে, 5/4 টাকায়। ক্লিয়ার হলো এত দূর? আমি যদি তোমার, ক্লিয়ার হয়নি? আমি সবসময় মাথায় রাখবে, সিপি এসপি এগুলো কি, এগুলো তো মূল্য, তাই না, দাম। আমি যদি তোমাকে বলি যে 5টি পেন, 5টি পেনের দাম 4 টাকা, তাহলে একটি পেনের দাম কত হবে? 4/5 হবে না ঐকিক নিয়মে? তো এটা একটি পেনের দাম পেলাম, এটা সিপি। এখন প্রশ্ন হচ্ছে, একটি বের করি আর 5টি বের করি, শতাংশ যে আসবে লাভ বা ক্ষতি, সেটা সব সময় সবার ক্ষেত্রে সমানই আসবে। একটার জন্য যা প্রফিট আসবে, 100টার জন্য প্রফিট সে একই আসবে, শতাংশ অনুসারে। আমি টোটাল অ্যামাউন্ট বলিনি। তো একটি পেনের আমি কি করলাম, সিপি বের করলাম। এবার বলেছে যে এবার আমি কি করছি, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করছি। তার মানে এবার কি করছি, এসপির ক্ষেত্রে 4টি পেন কত টাকা দিয়ে বিক্রি করছে ও, 5 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে একটি পেন ও কত টাকায় বিক্রি করবে, ক্যালকুলেশন যদি করি, 5/4 টাকায়। তার মানে এটা একটি পেনের এসপি, আর এটা একটি পেনের সিপি। এটাই তো লিখে রেখেছি দেখো, 4/5 আর 5/4। এবার এদের অনুপাত করেছি, আমি তোমাদের একটা অনুপাতে বুঝিয়েছিলাম যে যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এই ভগ্নাংশটাকে দূর করার একটাই রাস্তা আছে, এটাকে এখানে গুণ করব আর এটাকে এখানে গুণ করব। কেমন? যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, সাপোজ 1/2:3 যদি হয়, তো এই দুইটাকে কাটার জন্য আমি কি করেছিলাম, এইখানে যা দিয়ে গুণ করব, পাশেও তাই দিয়ে গুণ করব। তো এই কথার অর্থ দেখো, দুই দুই কেটে যাচ্ছে, এই কথার অর্থ কি, এই নিচের সংখ্যাটা ডান দিক দিয়ে গুণ করলে হয়ে গেল, তাহলে তো 1:6 আসছে। তো আমি বলতে চাইছি, এই 5 নিচে আছে, তো এই 5টা এখানে গুণ করব, আর এই 4টা এখানে গুণ করব, আর নিচের গুলো ভ্যানিশ করে দেবো। তাহলে আমার ফ্র্যাকশন পার্টটা উঠে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল ক্যালকুলেশন, এটা কোনো মনে রাখার জিনিস না, এটা একটা ক্যালকুলেশন। বোঝা গেল আমি কি বললাম? আচ্ছা এবার দেখো কি করছি, যদি আমি সেটাই করি, তাহলে আমি কি করছি এখন, তাহলে কি হবে বলো, এদিকে 16 এলো, আর ওইদিকে 5টা গুণ হলে কত আসবে, 25 আসবে। এখন আমি বলতে পারছি, ফ্র্যাকশন পার্টটাকে জাস্ট আমি কি করলাম, পূর্ণ সংখ্যায় কনভার্ট করলাম। তাহলে এখন যদি সিপি 16 ইউনিট হয়, তো এসপি কত, 25 ইউনিট। আর একটা কি লাইন করব, এই তো কিছু না, এটা এদিকে গুণ করবে উপরে, আর নিচেরটা ডান দিকে উপরে। হ্যাঁ, এই তো
কিছু করতে হবে না, আমি বলছি এই 4টা উপরে 4-এ গুণ করবে, এই 5টা উপরে 5-এ গুণ করবে, হয়ে গেল। এটা যদি বুঝতে অসুবিধা হয় তো আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা করার পর, যে এটা ফ্র্যাকশনটা ভগ্নাংশগুলো যদি থাকে অনুপাতে, তাহলে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করব। এবার দেখো এটা সিপি, এটা কি এসপি। তাহলে এবার বলো 16 টাকা সিপি যদি হয় আর 25 টাকা যদি এসপি হয়, তো প্রফিট কত? প্রফিটই তো হবে। বলো। এটা আবার কি কথা, 4টা আগে গুণ করবো না? নিচের 5টা আছে তো, এই নিচের 5টা কোথায় গুণ করব? ওই দিকে গুণ করবো, ডান দিকে। তুমি না, না না, শোনো, উপরের যেটা থাকবে উপরের সাথেই গুণ হবে, নিচের সাথে গুণ হবে না। তুমি নিচে গুণ করতে তো পারো না। তুমি বলতে চাইছো এই যে উপরে কি আছে এখানে? হ্যাঁ, একই ব্যাপার, লসাগুই করছি আমি। আচ্ছা আমি ভেঙে বলছি, দেখো, আমি ভেঙেই বলছি ব্যাপারটা এখানে যখন, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। এটা ভালো করে বুঝে নাও। এই জিনিসগুলোর জন্য না তোমাদের অ্যালজেব্রাটা খুব দরকার ছিল, তো অ্যালজেব্রা তো আমি করাবোই। সাপোজ তোমাকে বললো দুটি সংখ্যার অনুপাত 2/3 ইজ টু 3/2। ঠিক আছে, ধরো নাও একটি সংখ্যা 2/3, অন্য সংখ্যাটি 3/2। এবার তোমার বিশেষ কোনো কারণের জন্য তুমি এইভাবে রাখতে পারো না, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে, তোমাকে যে করে হোক পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তো পূর্ণ সংখ্যায় নিয়ে আসার উপায় হচ্ছে নিচের দুটোর লসাগু করব। লসাগু কার কার হবে? তাহলে নিচের 3 আর নিচের 2 এর লসাগু। লসাগু যদি বের করি কত আসে? লসাগু 6 আসবে। এটুকু বুঝতে পারছো কিনা 6 আসবে কেনা? এবার কি করছি, ওই 6 সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করব, কেন? যেন নিচের সংখ্যাগুলো কেটে যায়। 2/3 ইন্টু 6 আর 3/2 ইন্টু 6। এবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখো ভালো করে, একটু অন্য কালারেরটা নিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এখন যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এখন যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে 3 2 এ 6 হয়, আর এখানে 2 3 এ 6 হয়, কত দাঁড়ালো আনসার? 2 2 এ 4, আর এখানে 3 থেকে 9। তুমি দেখো তো অ্যাকচুয়ালি এই 2 এর সাথে কি গুণ করলাম আর এই 3 এর সাথে কি গুণ হয়েছে? অ্যাকচুয়ালি 2 আর 3ই তো গুণ হয়েছে 2 এর সাথে। তো আমি এই বলছি এই 2টাকে এখানে গিয়ে গুণ করব, আর এই 2 উঠে যাবে, আর এই 3টা এখানে গিয়ে গুণ হবে, এর পাশে দিয়ে উঠে যাবে। তো তাই তো হলো, দেখো। এই রেটটা হচ্ছে গুণ করছি সাপোজ ধরে নাও। তো আমি এতগুলো ক্যালকুলেশন পরীক্ষা হলে করতে যাব কি? আমি তো জানি এটা হবেই। এই ডান দিকের নিচেরটা বাম দিকে উপরের সাথে গুণ হবে, আর বাম দিকের নিচেরটা ডান দিকের উপরের সাথে গিয়ে গুণ হবে। ক্লিয়ার হলো এবার? দেখছি কি হচ্ছে। আচ্ছা তাহলে এখানে কত দাঁড়িয়েছিল? আচ্ছা 16:25। আমি কি বললাম এদের, যাই হোক অনুপাত আছে, তো ইউনিট মানে জানি। তো প্রফিট কত হচ্ছে? 9, তাই তো? তো প্রফিট হচ্ছে, এবার শতকরা যদি বের করতে বলে, তো এখানে তো লাভ বা ক্ষতি কত শতকরা, যেহেতু অপশনে শতকরা দেওয়া আছে, তাহলে নিচে কি লিখবো? এসপি লিখবো না সিপি লিখবো? কিছু তো বলা নেই, তার মানে সিপি হবে। সিপি কত? 16 ইন্টু কত? 100। 9 বাই কত হলো? 9/16।
হয়েছে? ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এটার একটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, 1/16 কি? আচ্ছা যাই হোক, সবসময় তো অত মনে রাখা নাও যেতে পারে। হ্যাঁ, তো কি করা যেতে পারে? তার অপশন কি কি আছে? ওকে, হ্যাঁ, 9/16 এসে, তাই তো? ঠিক আছে। তো পাতি ক্যালকুলেশন করো। 9-এর কথা ভুলে যাও, তুমি 100-কে 16 দিয়ে ভাগ করো, কি হচ্ছে দেখি। তো কত আসছে? হয় 100-কে করো বা 900 দিয়ে করলে হয়, যা কাটাকাটি যাচ্ছে না, তাই তো? আচ্ছা, 6 কত হয়? 6 96, পড়ে থাকছে 4। তাহলে কি 6×4 = 16। তো এটা কোন দুটোর ক্যালকুলেশন হলো? 100-কে 16 দিয়ে ভাগ করে, কিন্তু 9 তো আছে। এই 9 যদি থাকে তো 9টা এখানে আবার গুণ হয়। তো কত আসবে? 6×9 = 54 বলেছিলাম, মনে আছে? আর 4×9 = 36/16। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো। 4×9 = 36, আর 4×4 = 16। তো অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? 54×9 = 4। তুমি যদি এক্সাক্ট আনসার এখানে নাও নিয়ে আসতে পারো, অলরেডি তুমি অপশানে দেখতেই পাচ্ছ যে 54 আছে, আর এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, 9-কে 4 দিয়ে ভাগ করলে আরও কিছু পাবো, পেয়ে এটাই আনসার আসবে। তবু আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। আসবেই তো। এমনি যদি গুণ করো, 9-কে 100 দিয়ে গুণ করে 16, সেখানেও হবে, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি বলো এভাবেও করবো, এভাবে করলে একটা সুবিধা আছে, আনসার আসতে সুবিধা হবে। আচ্ছা, 9-কে 4 দিয়ে যদি ভাগ করি, কত আসবে? 4×2 = 8। তাহলে 2×1 = 4। এবার চলে এসে প্রকৃত ভগ্নাংশে, এই 2 আর এই 54 অ্যাড হয়ে গেল কত? 56। 56×1 = 4। এটাই আনসার। বলো, কারো কোনো সমস্যা বুঝতে? বোঝা গেছে? ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমি ফার্স্ট মেথড বললাম। এবার সেকেন্ড মেথডে কিভাবে এই অঙ্কটা আরও সহজভাবে করা যায়। তবে সমস্যা হবে একটা, তবে খুব সমস্যা হবে না। দেখো, তোমাদের কারো যদি অসুবিধা হয় তাহলে এই মেথডটা করবে। ব্যাপার একই, কিছু না, জাস্ট একটু লেখার সিস্টেমটা আলাদা, এইটুকুই। আশা করি ভালো লাগবে সেকেন্ড মেথডটাও। যদি এরকম কোনো প্রবলেম থাকে যে কোনো দ্রব্য এত টাকায় কিনে আবার এত টাকায় বিক্রি করা হলো, যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে দ্রব্যের সংখ্যাটাকে কি করবে? একই রকম করতে হবে। কেমন? দেখো, এখানে দেখো, 4 টাকায় এর সিপি বলছে, তো সিপির ক্ষেত্রে কি হচ্ছে? এটা টাকা আর এটা দ্রব্য, এটা বোঝানোর জন্য লিখলাম। 4 টাকায় কটি দ্রব্য কিনছে? 5টি। আর এসপির ক্ষেত্রে কি হচ্ছে? 5 টাকায় কটি দ্রব্য বিক্রি করছে? 4টি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার কথা হচ্ছে, আচ্ছা দ্রব্য লিখেছি তো, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, এখানে 5, এখানে 4, এই দুটোকে সমান করতে হবে। সমান করার একটাই উপায় হচ্ছে এই 4টা এখানে গুণ করব, আর এই 5টা এখানে গুণ করব, তাহলে সমান হয়ে গেল। তাহলে 4×5 = 20, 20টি দ্রব্য, এখানেও 20টি দ্রব্য। এটার উদ্দেশ্য কেন করলাম? বলছে দ্রব্যর সংখ্যাটাকে আমাকে ফিক্সড করতে হবে। তো এখানে গুণ করেছি 4, তো আমাকে এখানেও গুণ করতে হবে 4। এখানে 5 গুণ করেছি, তো এখানেও গুণ করতে হবে 5। এখন 4×4 = 16, 16 পেয়ে গেলাম আমি সিপি, আর 5×5 = 25, 25 পেয়ে গেলাম এসপি। তা আগের মতন করো, ডিফারেন্ট করলে কি পেয়ে যাব? প্রফিটটা পেয়ে গেলাম। প্রফিট কত? 9। শতকরা কত? 9/16 ইন্টু 100। বলো, বুঝতে পারলে না পারলে না?
আমি বলেছি দ্রব্যটাকে ফিক্সড করব, একই রকম করব, ফিক্স মানে সেম। তো সেম করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, 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 বলো। আচ্ছা, একজন বলো, শুনতে পাচ্ছি না কি। ঈশিতা বলছে বোধহয় নাকি? হ্যাঁ, ব্যাপারটা একই, কিন্তু আমি তো বলছি ক্রস করলেও হবে। কিন্তু হতে পারে ওইখানে সংখ্যাটা যদি চেঞ্জ করে দেই, ওখানে যদি সংখ্যাটা 4 টাকায় 5টি দ্রব্য কিনলো এবং 5 টাকায় 6টি দ্রব্য বিক্রি করলো, এটাও তো হতে পারে। আমার কথা 6টি বলছি, 3টি করলো, তখন তো সমস্যা হবে। তো আমার কনসেপ্ট কি? হবে গুণ করলে এক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে তোমাকে দ্রব্যটা ফিক্সড রাখতে হবে। তো দ্রব্য ফিক্সড মানে সেম রাখতে গেলে কি দিয়ে গুণ করব? নিচেরটা ওপরকে 2 দিয়ে। আমি যদি তোমাকে বলি বাংলা ভাষায় 2:3 আছে, এই দুটো অনুপাতকে সেম করতে গেলে কি করতে হবে? এর সাথে 3 গুণ করব আর এর সাথে 2 গুণ করব। দেখো 6:6 হয়ে গেল, সেম হলো কিনা? তো এখানে যত গুণ করেছি উপর দিকেও তত গুণ করব। তো কোন কনসেপ্টটা তোমার পছন্দ, আগেরটা না এখনটা? হুম, দেখো আমি আরেকটা করাচ্ছি। এই যে আরেকটা অঙ্ক আছে, একই অঙ্ক। এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়। তো আমি প্রথমে যে নিয়মটা করেছিলাম সেই নিয়মটা দিয়ে করছি, আর সেকেন্ড নিয়মটা দিয়েও করব। সিপি আর এসপি হবে। দেখো এই প্রবলেমগুলো কেমন, 15টি আপেল করছে 12 টাকায়, আবার 12টি আপেল বিক্রি করছে 15 টাকায়। এর কথার অর্থ হচ্ছে মূল্যটা দেখো, ক্রয় করছে কটা, 15টি আপেলের দাম 12 টাকা হলে একটি আপেলের দাম কত? 12/15। এটা ক্রয় মূল্য একটি আপেলের। এসপির ক্ষেত্রে 12টি আপেলের দাম 15 টাকা হলে একটি আপেলের দাম কত? টাকার আছে তো, টাকাকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মধ্যে কথা এটাই হয়েছে। এবার দেখো এইখানে সংখ্যাটা বড় এলো, তুমি চেষ্টা করবে যে যেন ছোট করতে পারি। তো ছোট হচ্ছে তো, 3×4 = 12, 3×5 = 15। এখানে হচ্ছে 3×5 = 15, 3×4 = 12। তাহলে অনুপাতটা কেমন দাঁড়ালো? 4/5:5/4। এটাকে আমি, হ্যাঁ, হ্যাঁ, এবার এটাকে আমি যদি, হ্যাঁ আগেরটাই এসছে, এবার যদি আমি এটাকে ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যে নিয়ে যাই, এটা এইদিকে গুণ করবো উপরে, তাহলে 4×4 = 16। আর নিচটা উপরে, অনেকে ভাবছে যে স্যার 5টা 5 দিয়ে নিচেও, নিচের তো দরকার নেই, আমার উপর পূর্ণ সংখ্যা দরকার। তো পূর্ণ সংখ্যা হলে উপরের সাথে গুণ করবো, 5×5 = 25। তাহলে 16 আর 25 পেলাম। তো 16 টাকা যদি সিপি হয়, 25 টাকা যদি এসপি হয়, তো প্রফিট কত হবে? 9 টাকা। যদি 9 টাকা প্রফিট হয়, শতকরা কত হবে? 9/16 × 100। কত পেয়েছিলাম আগের আনসার? আগে আনসার, আগে অপশন কি ছিল? হ্যাঁ, 56.14 ছিল। এখানে 1/4 পরিবর্তে 56.25 আছে, তাই তো? দেখ একই, 0.25 মানে 4/1 এগুলো এগুলো অঙ্ক করতে করতে একদম। কোন, কোনটা? ও আগেরটাই তো করলাম না। আচ্ছা আমি একটা কথা বলি, আগের আগের আনসারটা কেমন করেছিলাম? 56 × 1/4 বেরিয়েছিল তো। তো 56 নিয়ে কোনো সমস্যা নেই, 1/4 মানে কি, 4 টাকাকে যদি 1 টাকাকে যদি 4 ভাগ করি, ধরো না 4/1 এর কথার অর্থ কি? 25 পয়সা না? আমি 1 টাকাকে যদি 4 ভাগ করি তাহলে কত পাবো? 25, 25, 25, 25, 4 বার পাবো। আর যদি না পারো তো অত কি দরকার আছে, 1/4 করো না। 1 নাও, দশমিক নাও, 4×2 = 8 নাও, 2 নাও, 4×5 এখানে 20 নাও, হয়ে গেল। 0.25 আর এখানে 56। তো 56.25, ব্যাপারটা একই। আচ্ছা, এই প্রবলেমটা যদি আমি এই নিয়মে না করে সেকেন্ড নিয়মে যদি করতে যাই, একই জিনিস,
শুধু তোমাকে এটা মাথায় রাখছো তো, এটা অ্যাকচুয়ালি কনসেপচুয়াল, মানে কি করে আসছে, একটি জিনিসের দাম বের করছি আমি। হ্যাঁ, বলো। আসল 9 টাকা? এই 9টা কি লাভ? আমরা শতকরা লাভ বের করলে ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমি যেহেতু করিয়ে এসেছি বলে আর অত আর ভেঙে বলছি না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে। কারণ প্রথম দিন শুরু করব যে অঙ্কটা যেভাবে ভেঙে বলবো, ওই ক্যালকুলেশনটা দ্বিতীয় দিন আর বলবো না, কারণ আমি হয়তো এটুকু ভেবেই নিয়েছি যে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, না ভুলে গেলে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। মানুষ তো ভুলবেই, আমরা কি ভুলি না? আমরাও ভুলি। আচ্ছা, নেক্সট। এটাই যদি ওইভাবে করি, একই জিনিস, জাস্ট ওখানে অনুপাত আকারে করেছিলাম, এটা সিপি এটা এসপি। সিপি কি বলে দিচ্ছে? আচ্ছা, সংখ্যা তো আপেল, আর এখানে কি বলেছে? দাম। এটা বোঝানোর জন্য বলছি, তোমরা শর্টকাটে করে নিতে পারবে। এখানে 15টি আপেল কিনছি কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। আর 12টি আপেল কিনছি কত দিয়ে? 15 টাকা দিয়ে। এইখানে তোমরা এই নিজের সাথে ক্যালকুলেশন করতে পারবে, কোনাকুনি নয়, শুধু ওপর নিচে। কেন? এখানে যত দিয়ে কাটবো, একে তত দিয়েই কাটবো। অর্থাৎ 3 5 15, 3 4 12। একে যদি কাটি 3 দিয়ে, তাহলে 3 4 12, একে কত দিয়ে কাটবো? 3 5 15। ঘুরে ফিরে একই রকম, 4 আর 5 পড়ে থাকলো। আমার কি দরকার? দাম দরকার। তো আমার আপেলের সংখ্যা বলেছি, কিন্তু সংখ্যাটাকে কি করতে হবে? ফিক্সড করতে হবে। এখানে তোমাদের যদি গুলিয়ে ফেলো তাহলে আগের নিয়মটাই করবে। সংখ্যা এখানে 5 আছে, এখানে 4 আছে। এই সংখ্যাটা ফিক্সড করতে গেলে একে 4 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। একে 4 দিয়ে গুণ করেছি তো একেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ একই একই কথা না, কথা চেঞ্জ হয়ে যাবে। একে 5 দিয়ে গুণ করেছি তো এর কারেসপন্ডিং একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 16 আসবে, তাহলে এখানে 25 আসবে। এবার তোমরা ঠিক করো যে তোমাদের কোন নিয়মটা বেশি পছন্দের। তাহলে আগেরটাই করো। হ্যাঁ, গুলি ছেড়ে দাও। হ্যাঁ, আগেরটাই করো। আগেরটাতে বুঝে বুঝে করার ব্যাপার আছে, এখানে বোঝার ব্যাপারটা কম আসছে। এখানে বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, সংখ্যাটাকে সেম করতে হবে। তাহলে ভুলে যাও, আগেরটাই করো। আগেরটা তো সহজেই চলে আসছে, ক্যালকুলেশন বেশি ঘিজিমিজি হচ্ছে না। যদি হয়ে থাকে তাহলে এই অঙ্কটা করে দেখাও। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে না, সঠিকভাবে অঙ্কটা করো।
স্বাভাবিক। হ্যাঁ, কি বললে? একটু দাঁড়াও। অপশন সি। আচ্ছা দেখো, পরিষ্কার করে বুঝতে পারছি লাভ হবে না ক্ষতি হবে। 8 টাকা দিয়ে তুমি 7টি কমলা লেবু ক্রয় করছো এবং 7 টাকায় তুমি কি করছো, 8টা কমলা লেবু বিক্রয় করছো, তো স্বাভাবিকভাবেই কি হবে দেখো, করে দিচ্ছি। সিপি নিচ্ছি আর আমি এইচপি নিচ্ছি। সিপি বলছে 8 টাকায় 7টি কমলা লেবু, তাই তো? তার মানে 7টি কমলা, আমি কিন্তু সিপি মানে তো মূল্য বোঝাই, সংখ্যা তো বোঝাই না। তো 7টি কমলা লেবু যদি 8 টাকায় পাওয়া যায়, তাহলে একটি কমলা লেবুর দাম কত? তো নিয়ম হচ্ছে, যদি বারবার করতে করতে টোটাল টাকাকে সংখ্যা দিয়ে ভাগ করলে একটি সংখ্যা পেয়ে যাই, তাই তো? তাহলে 8/7। আর এসপি কত হবে এখানে, টাকা কত? 7। তাহলে 7 বাই কি করব, 8 করব। ক্লিয়ার? এবার এইদিকে আমি কি করব, 8 8 64 আর 7 7 49। পরিষ্কার বুঝতে পারছি যে সিপি থেকে এসপির দাম কি কম। প্রশ্ন হচ্ছে মানে লস হয়েছে, তাহলে তাহলে কত লস হয়েছে? 49। কত আসছে? 64 - 49 কত? কত এসছে? 15 এসছে। এবার এটাকে শতকরায় বের করলে কি করব, সবসময় সিপি লিখবো। ইন্টু কত আসবে? ইন্টু 100। আচ্ছা, এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন কিভাবে করব? কিভাবে করা যায়? হুম, একটা কাজ করি, 4 দিয়ে যদি কেটে দিই এটাকে, তাহলে 16 পড়ে থাকবে। আর এখানে 4 25 100। দেখো, তোমাকে মাঝে মধ্যে কিন্তু অপশনগুলো দেখে বুঝতে হবে যে আমার ক্যালকুলেশন কিভাবে করলে ওই অপশনটা সহজে আসতে পারবো। আমি দেখো 16 পেয়ে গেলাম, আর অপশনও দেখো 16 আছে, তার মানে আমি সঠিক ক্যালকুলেশনের দিকেই এগোচ্ছি। এবার 15 আর 25 গুণ যদি করি, তাহলে কি পাবো? 375 পাবো। তো 375/16%, এটাই কি হয়ে গেল, লস, ক্ষতি। কোন অপশনটা হবে? অপশন সি। তো অঙ্কগুলো তো খুব সহজ, কঠিনও কিছু না। জাস্ট তোমাদের একবার করে করতে হবে, দেখবে আস্তে আস্তে সব প্রবলেমগুলোই করতে পারবে নিজে থেকে। এই যে মাঝে মধ্যে আমি তোমাদের দিচ্ছি, তোমরা যে করে দিচ্ছ, তুমি দেখবে অনেক, আমি দেখি মাঝে মধ্যে ফেসবুকে বা আরো কোনো সোশ্যাল মিডিয়াতে অনেকে কোশ্চেনগুলো দেই, কোশ্চেনগুলোর আনসার করতে বলে, তো বেশ মনে হয় যে কিছু ফর্মুলার মতন বসিয়ে করে, অথবা একটু বড় করে হয়ে যায়। তো আমি দেখছি ওই ক্ষেত্রে তুমি কিছু কিছু অঙ্ক দেখবে মুখে মুখেও করার চেষ্টা করো, দেখবে ব্রেন সার্ভ হবে। যেমন একটা প্রবলেম দিয়েছে, তো সেটাকে মাইন্ডের মধ্যে ক্যালকুলেট করো, খাতায় করবে না। দেখবে তোমার থেকে আর বেশি কেউ সার্ভ, তোমার ব্রেন ওর থেকে আর বেশি আর হবে না। তো এটা করতে গেলে একটু ব্রেনের উপর প্রেশার পড়বে, কিন্তু দাও মাঝে মধ্যে, সব সময় না। যদি যে ক্যালকুলেশনটা, তাহলে এইখানে কি হবে তোমাদের? হুম, তার মানে তুমি আমার তার মানে তুমি আমার কথা শোনোনি, ক্যালকুলেশন করছিলে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আমি বলতে চাইছি যে মাথার মধ্যে যদি তুমি ক্যালকুলেশন করো একবার, দেখবে তুমি অনেক প্রবলেম মুখে মুখে করতে পারবে, খাতা পেনের দরকার নেই। এবার দেখা গেছে তোমার খাতা পেন থাকতে গিয়ে তুমি ব্রেনের উপর চাপ দেবে কেন, এটা স্বাভাবিক। কিন্তু যদি কোনো প্রবলেম মুখে মুখে করতে পারো, দেখবে খুব দ্রুত গতিতে তুমি খাতাতেও করতে পারবে। তো দেখো, এই অঙ্কগুলো দ্রুত গতিতে করতে গেলে তুমি কিভাবে পরীক্ষা করে 15 টাকায় 12টি ডিম পাওয়া যায়, তাই তো? তার মানে একটি ডিমের দাম কত হবে?
15/12, অত কিছু মাথায় রাখবো না, দামকে সংখ্যা দিয়ে ভাগ করব। আর এসপির ক্ষেত্রে কি হবে, 14/10, দামকে সংখ্যা দিয়ে ভাগ করলাম। এবার ক্যালকুলেশন এই বরাবর করতে পারো, করো। আচ্ছা ক্যালকুলেশন, হ্যাঁ হ্যাঁ কাটাকুটি করো, 3 দিয়ে যাচ্ছে, 3×5 = 15, 3×4 = 12, এখানেও এখানেও যাচ্ছে, 7×2 = 14, 5×2 = 10, তাহলে কত দাঁড়াচ্ছে, 5/4 আর 7/5। তাহলে আমি এদিকে 4 দিয়ে গুণ করবো, এদিকে 5 দিয়ে, তাহলে 5×5 = 25 আর 4×7 = 28। তাহলে কি হচ্ছে, প্রফিট হচ্ছে, প্রফিট যদি হয় তাহলে কত প্রফিট হবে, 3 টাকা প্রফিট হচ্ছে। শতকরা প্রফিট কত, 25 ইন্টু 100, 4×25 কত, 100, 3×4 = 12, 12% কি হয়েছে, লাভ। এখন এইটা হয়তো মাথার মধ্যে ক্যালকুলেশন এটা করতে পারবে না, যদি ডেটাগুলো খুব সহজ থাকে তাহলে ক্যালকুলেশন মাথার মধ্যে হয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য এটাই যে ডেটাগুলো সহজ হবে না কেন, অবশ্যই হবে। এবার এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে, তো তুমি অত কিছু তো মাথার মধ্যে করতে পারবে না, হয়তো গুলিয়ে যেতে পারো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো মুখোমুখি হয়ে যাবে, আর সেই প্রবলেমগুলো অনেকে খাতা পেন দিলেও বসে থাকবে, ঠিক করলাম তো। অঙ্ক করার সময় একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি ঠিক করেছি, তাহলে ভাববে যে অঙ্ক তুমি শিখে গেছো। বলো ফটাফট। 5 টাকায় 16টি কলা ক্রয় করে 5 টাকায় 12টি কলা বিক্রি করাই কত লাভ বা ক্ষতি হলো? স্বাভাবিক লাভই হবে, ক্ষতি তো হবে না। লাভ, আচ্ছা। আমি যদি তোমাকে বলি যে 5 টাকা দিয়ে 10টা পেন পেয়েছি, আর আমি 5 টাকা দিয়ে 7টা বিক্রি করছি, তো 3টে তো থেকেই যাচ্ছে আমার কাছে। যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়েই আমি যদি সেই টাকাতেই বিক্রি করি, তো সংখ্যাটা কমিয়ে দিচ্ছি না, তো লাভ হবে। হ্যাঁ, তাহলে আমি কি করব, আমার এখানে সিপি দরকার, আর এদিকে এইচপি দরকার। সিপি কি হবে, টাকা, টাকা বাই সংখ্যা, আর এসপি কি হবে, টাকা, টাকা বাই সংখ্যা। তো এদিকে 5×12 = 60, আর 5×16 কত, 80। আরো কাটো, আরো কাটো, 3:4, কত থাকছে, প্রফিট 1 টাকা। শতকরা কত, 1/3 ইন্টু 100, দেখো তো কত ক্যালকুলেশন সহজ হয়ে গেল। ওইখানে ওই নিয়মে করলে ক্যালকুলেশন জটিল হতো। 1/3 মানে আমরা জানি 33.1/3, বহুবার করেছি অঙ্ক। তো এই যে 33.1/3, 1/3, তো এগুলো অঙ্ক করতে করতে আমাদের মাথার মধ্যে থাকবে। আমি বলছি না যদি মুখস্থ করো, হয়তো একটা টাঙিয়ে রেখে দিলে, পার্সেন্টেজটা একবার দেখে নিলে অঙ্ক করার সময় যে কি হচ্ছে, প্রথম প্রথম দেখে দেখে করো, যখন প্রিপেয়ার্ড হয়ে যাবে তখন তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। না পারলে তো ভাগ করবে, এটা এখন ভাগ করতে গিয়ে তো আরও তো সময় খরচ হতো কিছু, 10 সেকেন্ড বা 8 সেকেন্ড কিছু। তো যাই হোক, আনসার কি দাঁড়াচ্ছে, 33.1/3, কোন অপশনটা, সি। আচ্ছা, এখানে আর দুটো অঙ্ক আছে, দুটো না তিনটে, যাই হোক। এই দুটো অঙ্ক একটু ডিফারেন্ট প্রবলেম, ওই টাইপটা শেষ হয়ে গেল আজকে। এরকম কোনো প্রবলেম যদি থাকে, এতটা বা এতটা এর সাথে এত হেন তেন, তো এইভাবে করতে পারবে। তো ভালো লাগছে লাভ ক্ষতি করতে তোমাদের? লাভ ক্ষতি হলো, এর আগে আমি করিয়েছি কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কি দেখছো না ছেড়ে দিয়েছো? দেখবে, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট লাভ ক্ষতি রয়েছে, তারপর সরল সুদ আছে সেটাও দেখবে। তার আগে যে ট্রেনের প্রবলেমগুলো করেছি, নেব একটা এক্সাম নেব। হ্যাঁ, এক্সাম নেব, এই চ্যাপ্টারটা শেষ করি তো টোটাল চ্যাপ্টারের ওপর এক্সাম নেব, ভেবে রেখেছি।
আচ্ছা, যাই হোক। বলছেন একজন অসৎ ব্যবসায়ী, ব্যবসায়ীরা তো অসৎ হয় সাধারণত, যাই হোক, দাড়ি পাল্লায় কারচুপি করে, হ্যাঁ দেখি, 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেই। তার মানে ওর অ্যাকচুয়ালি দেওয়ার কথা, দেখো এককগুলো এক এক করে নাও, এখানে কিলোগ্রাম আছে আর এখানে গ্রাম আছে, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। 1 কিলোগ্রাম মানে কত লিখতে পারি গ্রামে? 1000, 1000 গ্রাম। তো 1000 গ্রাম না দিয়ে ও দিচ্ছে কত? 950 গ্রাম দাড়িপাল্লায় মেরে দিয়েছে। কত কম দিল? 50 গ্রাম কম দিল। আচ্ছা, 50 গ্রাম কম দিয়েছে, যদি এখানে 950 না দিয়ে 900 গ্রাম দিত, তাহলে এখানে কত গ্রাম কম দিত? 100 গ্রাম কম দিত। তার মানে ও লাভ করছে, কার উপর ডিপেন্ড করছে বলো তো? লাভ বা ক্ষতি যাই হোক না কেন, ডিপেন্ড এর উপর করছে না। এ যত কম বা বেশি দিচ্ছে, এখানে লাভ বা ক্ষতি তত লাভ, লাভের পরিমাণটা তত বেশি পরিবর্তন হবে, তাই না? এই 950 দিয়েছে বলে বলে 50 গ্রাম কম দিয়েছে। আর এই যদি 900 গ্রাম দিত, তাহলে এখানে 100 গ্রাম কি হতো? কম দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তির শতকরা লাভের পরিমাণ, মানে ব্যক্তিটা কম দিয়েছে কত গ্রাম? 50 গ্রাম। কার উপর বেশ করে দিয়েছে? 950 গ্রাম দিয়েছে বলে ও তার মানে আমি বলতে পারি ও 950 গ্রাম দিয়েছে বলে ও 50 গ্রাম কি করেছে? কম দিয়েছে, মানে কম দেওয়াটাই তো প্রফিট। আমি যে দাম, আমি আমি যেটা কম দিব সেটাই তো আমার লাভ। আমি যদি তো, আমি বাসে যদি যাই, 20 টাকার জায়গায় যদি আমি 10 টাকা দিই, তো 10 টাকা দিয়েছি বলে আমার 10 টাকা প্রফিট। তাহলে 950 প্রফিট হলো শতকরা কত? 100। কি করব? কি করা উচিত আমাদের? কেটে দিই, কেটে দিলাম। আচ্ছা, 5 দিয়ে যায়, 6, 7, 8, 9, 5, 1995, তাই তো? আবার তো আমরা জানি 1/19 মানে কত, জানি কি? তাহলে ভুলে গেছো তো, 100 দিয়ে ভাগ করো। 5×5=9, একটু আগে করলে, ভুলে গেলে? 5×19 কত? হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি, অনেকভাবে চেক করা যায়। অপশন এমসিকিউ এমন একটা জিনিস না, তোমার যদি এক্সাক্ট নাও বের করতে পারো, তো অপশন দেখেই আমি বের করে দিতে পারবো। যেমন এরকম অপশনে অনেকেই আছে যারা হয়তো ক্যালকুলেশন করতে করতে, যেমন আমি তোমাকে একটা বলি, রিসেন্টলি একটা মাদ্রাসা সার্ভিস কমিশন একটা পরীক্ষা হয়েছে, হয়েছে কি? পিজিটি পরীক্ষা, টিজিটি 9-10-এর পরীক্ষা হয়েছে। তো আমি কোশ্চেন পেয়েছিলাম কারো কাছ থেকে, তো আমি বাড়িতে ওই কোশ্চেনগুলো সলভ করছিলাম। তো আমি একটা প্রবলেম করতে গিয়ে পুরো আনসারটা মেলাতে পারছি না, মানে মেলাতে গেলে আমার সময় লাগবে ওই ক্যালকুলেশনে, কিন্তু আমার নিচের পোর্শনটুকু চলে এসছে। ওরকম 4টে অপশন আছে। তো নিচের পোর্শনে দেখা গেছে যে ওই যেটা এসছে সেটা একটা অপশনে আছে, আর উপরে বেশ বড় একটা পোর্শন আছে। তো আমি উপরের পোর্শনটা বের করতে যাব কি? আমার নিচের পোর্শন মিলে গেছে, মানে আমি মিলিয়ে নিলাম নিচের পোর্শনটা কোথায়, মানে নিচের পোর্শন বলতে কেমন, সাপোজ আমি তোমাকে বলছি, এরকম দেওয়া আছে কোন একটা আনসারে, লগ 1 প্লাস এক্স, তুমি বুঝবে কিনা জানি না, আর এটা আছে x² + 1। কোনো কারণবশত, এখানে আরো কিছু আছে, সাপোজ ধরে নাও কোনো কারণবশত আমার x² + 1টা চলে এসছে নিচে, আর এইটুকু আমি ক্যালকুলেশন করে নিয়ে আসিনি এখনো। তো আমি নিয়ে আসার দরকারই নেই, আমি এখানে টিউশনে বসিয়ে দিয়েছি, আনসার সেটা আসবেই, কারণ আমি সঠিকভাবে করছি। এবার ওইটা যদি বের করতে যাই আনসারটা, তো আমাকে আরো ক্যালকুলেশন করতে হবে, আরো সময় নষ্ট হচ্ছে ফিগারটাকে আরো ছোট করার জন্য। তো আমার বলার উদ্দেশ্য এটাই হচ্ছে, অপশনে তোমার এটা একটা বেনিফিট, যে কি হতে পারে কি হবে। আমি বলছি না যে তুমি গেস করো, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে তুমি বুঝতে পারবে যে কি আনসার হওয়া উচিত। যেমন এখানে 5/19ই আসবে, 5×5=19ই হবে, কারণ 19 দিয়ে ডিভাইড করলে 19 আসবেই, আসবে না? কোনো সংখ্যাকে তুমি যেটা দিয়ে ডিভাইড করবে নিচে তো সেটাই আসবে, আসবেই। হ্যাঁ, আর স্বাভাবিকভাবে তোমার ভাগ যাবেও না। যদি আমি বলি তোমাকে 4/3 কোনো কারণবশত, তো আমি জানি যাই হোক না কেন নিচে 3 আসবেই, যাকে দিয়ে ভাগ করব সে নিচে আসবেই। তো এখানে তো
6ও আসবে না, 4ও আসবে না, 1ও আসবে না, আসবে তো 19 আসবে। তো আমি ক্যালকুলেশন না করলেও আমি এখান থেকে বলে দিতে পারবো, এখান থেকে বলে দিতে পারবো। ওই জন্য বলছি যে সবসময় চেষ্টা করবে যে যখন এরকম অপশন দেওয়া থাকবে তো নিচের সংখ্যাটা যেন আসে ক্যালকুলেশন করতে। তো যাই হোক, তোমরা এটা করে দেখাও এবার। সেই অসৎ ব্যবসায়ী ছাড়ছে না পেছন। এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণের 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেই। যাই হোক, ওটা স্পেলিং ভুল হয়েছে। ব্যক্তির শতকরা লাভ কত? লাভের হার কত? বলো ফাটাফাট। হ্যাঁ, মানে 100 হলো, 100কে কি দিয়ে ডিভাইড করছি আমরা? 900 দিয়ে। 900। তা আর হ্যাঁ, আর যাই হোক না কেন, শূন্য শূন্য কেটে তো নিচে 9ই আসছে, তাহলে আমি আর ক্যালকুলেশন করতে যাব না, আনসার কি আসবে? এটাও আছে, এটাও আছে, তুই দুটোই তো 9 আছে, তাই না? যদি দুটো 9 আছে ওইভাবে ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি আসবে কত, এটা বলে দিই যেহেতু রেকর্ডে অনেকে শোনে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে 1 কেজি, 1 কেজি কথার অর্থ হ্যাঁ, 1 কেজি কথার অর্থ হচ্ছে যে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু চুরি করে কি করলো সে 900 গ্রাম দেই। অতিরিক্ত কত গ্রাম কম দিল? 100 গ্রাম। এই যে 100 গ্রাম কম দিল, এটাই তার বেনিফিট, এটাই তার লাভ। তো 100 গ্রাম কম দিয়েছে, তো কত গ্রাম দিয়ে ওই 100 গ্রাম লাভ করলো? 900 গ্রাম দিয়েছে বলে ও 100 গ্রাম লাভ করতে পেরেছে। তাহলে শতকরা কত লাভ? তাহলে আমি কি করব? করার তো অনেক কিছুই আছে, একটা কাজ করি, এটাই কেটে দিই, এই দুটো শূন্য, এই দুটো শূন্য। 1/9 এটা হচ্ছে কি? ফ্র্যাকশন। 100 আর কাজে লাগাবো না, আমরা বারবার জানি 1/9 মানে 11×1=9। একটু আগে করলাম, বহু অঙ্কতে আসবে, যে কোনো বইয়ে যাও এগুলোই আসবে বারবার, ফ্র্যাকশন। ফ্র্যাকশন তোমাকে এমন কিছু দেবে না যেটা তুমি মনে রাখতে পারবে না, কারণ আমরা সব কিছু শিখেছি। 1/2 এর ফ্র্যাকশন কত, 1/3 ফ্র্যাকশন বলছি, কি বলে জানো, পার্সেন্টেজ কত, 1/4, আপ টু কত দূর শিখিয়েছি? 1/9 পর্যন্ত শিখিয়েছি, তাই না? কিছু কিছু শিখিয়েছি, 1/11 শিখিয়েছি, 1/19 শিখিয়েছি, এক্সেপশনালগুলো দিয়েছি, আমি পুরো চারটা দিয়ে দিয়েছি। থাকলে আরেকবার শেয়ার করে দিও, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো বেরিয়ে গেল আনসার। আনসার কত দাঁড়ালো তাহলে? 11×1=9, অপশন বি। লাস্ট এই অঙ্কটা করো, আনসার বলো। আমি আবারও বলছি, যারা আমি আবারও বলছি, যারা অঙ্ক পারে ভাববে না যে তারা পরীক্ষা হলে, যারা কম্পিটিটিভ এক্সামে গিয়ে অঙ্ক করে তারা কোনো বুদ্ধি কাজে লাগায় না। একটা প্রসেস বা একটা পদ্ধতি মেনে যখন কোনো ফুল চ্যাপ্টারটা কভার করে যায় কেউ, তখন ও ওই যেভাবে পড়ে এসছে সেই প্রিপারেশনটাকে কাজে লাগায়। আমি কি এখানে কি ভাবতে ভাবতে অঙ্ক করছি? কিছুই ভাবছি না, আমি তোমাকে একটা জিনিস শিখিয়েছি, কিভাবে ধরবে অঙ্কগুলো, কিভাবে ক্যালকুলেশন করবে। আর কোনো কিছু মুখস্থ করারও ব্যাপার নেই, তো সুতরাং ভয়ের কিছু নেই। অঙ্ক জিনিসটা কখনোই ভয়ের হতে পারে না, মানুষ ভয় পায় বলে ভয়। হ্যাঁ, 100%তে কেউ আর সাকসেসফুল হতে পারে না, তবে পরিশ্রম করলে অবশ্যই অনেক কিছু শেখা যায়। বলছি আগে থেকে প্রিপারেশন নাও, তুমি তোমার কাজ করে যাও, পরীক্ষা যখন আসবে তুমি পরীক্ষা দেবে, এমনভাবে প্রিপেয়ার্ড হও যেন মানে তোমার তোমার কখনো ফিলই যেন না হয় যে আমি পারবো না, বাকিরা চমকে যাবে তোমার দেখে। তো পরিশ্রম করে অনেক দূর এগানো যায়, সবসময় বুদ্ধি থাকলেই হবে। অনেকে সাইকোলজিতে বলা হয় না যে গিফটেড চাইল্ড, হ্যাঁ, গিফটেড মানে হচ্ছে যে সাধারণের থেকে অনেক বেশি বুদ্ধি সম্পন্ন, ওদের আইকিউটাই বেশি, ওরা একবার করলেই বহুদিন মনে থাকে, এটা ওদের দোষ না, এটাও জন্মগত। আর আমাদের মনে থাকে না মানে এটাও আমার দোষ না, এটাও আমাদের জেনেটিক্যালি আমাদের আইকিউ যেমন সেরকমই। কিন্তু তার মানে যাদের আইকিউ কম, মানে সাধারণ, তারা কি আর জীবনে কিছু সাকসেসফুল হতে পারে না? হতে পারে, অভ্যেসের দ্বারা। তো এটাই তোমাকে করতে হবে, হ্যাবিট, যত অভ্যেস করবে তত তোমরা এগোবে। যাই হোক, অঙ্কটা করি। এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রি করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে
তাহলে প্রতি মিটার বলতে 1 মিটারের কথা বলা হয়েছে। এই 1 মিটারকে আমি কিসে কনভার্ট করব? সেন্টিমিটারে। কারণ পরের যে ডেটাটা দেওয়া আছে সেটা সেন্টিমিটারে। তাহলে কত আসবে? 1 মিটার, মিটার ডেসি সেন্টি। তাহলে উপর থেকে নিচে আসছে বলে আমি শিখিয়েছিলাম 100 সেন্টিমিটার হবে। ঠিক আছে? 100 সেন্টিমিটার দেওয়ার কথা ছিল, না দিয়ে কারচুপি করে 80 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তার মানে সে কি করেছে? কম দিয়েছে। কতটা কম দিয়েছে? 20 সেন্টিমিটার দিয়েছে। তাহলে 20 সেন্টিমিটার শতকরা কত দিয়েছে? তো 80টা, 80-র উপরে 20 দিয়েছে। 80 দিয়েছে বলে সে 20 কম দিয়েছে। তাহলে শতকরা কত কম দিয়েছে? 100। তো কি করলাম? দরকার নেই, একবারে করে দিলাম। 4 কুড়ি, 4 দুগুণি কত? 8, 80, 4 পঁচিশে 100। কত হলো? 25%। আনসার কি দাঁড়ালো? 25%।